আপনি কি জানেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা ব্যথা দেখতে পছন্দ করেন, যাদেরকে মানুষ বলে মনে হয় না, তারা কেবল খেলনা, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা দেখতে ঠিক আপনার এবং আমার মতো। হ্যাঁ, আমরা আজ এই ধরনের ভয় এবং সত্যের জগতে পা রাখতে চলেছি। তো আমি অভি, আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা একটি বইয়ের যাত্রা শুরু করছি যা মানুষের মনের অন্ধকারতম স্তরগুলি উন্মোচন করে। বইটির নাম টকিং উইথ সাইকোপ্যাথ অ্যান্ড স্যাভেজ, এবং এটি লিখেছেন ক্রিস্টোফার বেরি, এমন একজন ব্যক্তি যিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সিরিয়াল কিলারদের মুখোমুখি হন। কল্পনা করুন যে আমরা কেবল একজন রাগান্বিত ব্যক্তিকে ভয় পাই, এবং এই লোকটি এমন লোকদের সাথে কথা বলছে যারা হৃদয়ে ভয়, করুণা বা অনুশোচনা বলে কিছু নেই। বইটির শুরুটা এতটাই শক্তিশালী যে লেখক স্পষ্টভাবে বলেছেন যে আপনার হৃদয় যদি দুর্বল হয় তাহলে আরও বইটি পড়ার আগে একবার ভাবুন, কারণ এই বইটি আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে মানবতা ভেঙে পড়েছে, যেখানে মানুষের মধ্যে কোনো আবেগ অবশিষ্ট নেই। এখন কল্পনা করুন যে আমরা দৈনন্দিন জীবনে আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে টেনশন নিই, কাজের চাপ, পড়াশোনার চাপ, সম্পর্কের উদ্বেগ, কিন্তু একজন মনোরোগী হিসেবে তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়। তার মস্তিষ্ক বাকিদের থেকে আলাদা। ভূমিকায় লেখক ব্যাখ্যা করেছেন যে তিনি ফিলিপাইনের একটি সুন্দরতম সৈকতে বসবাস করতেন। নীল সমুদ্র, শান্ত বাতাস, সূর্যালোক, পুরো বায়ুমণ্ডলের স্বর্গের মতো। কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের গল্প তার মনে ঘুরপাক খাচ্ছিল। এখানেই আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তিকে বাইরে থেকে যতটাই স্বাভাবিক দেখুন না কেন, তার ভিতরের জগৎ কতটা আলাদা হতে পারে। বইটির ভূমিকা আমাদের সকলের কাছে একটি বড় বিষয় ব্যাখ্যা করে। বিপদ সবসময় ভয়ের মুখে নিয়ে আসে না, অনেক সময় হাসিও পায়। আপনার পাশে হাঁটুন বা দোকানে কেনাকাটা করুন, ধারাবাহিক খুনিদের শনাক্ত করা প্রায় অসম্ভব। এবং লেখক বলছেন যে যদি কোনো মনোরোগী কাউকে তার লক্ষ্যবস্তু করে তোলে, তবে সেই ব্যক্তিটি না বলে মৃত্যুর কতটা কাছাকাছি চলে যায়। এই ভূমিকাটি কেবল ভীতিজনক নয়, এটা আমাদের সচেতন করে তোলে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই বইটি আমাদের দেখায় যে প্রকৃত বিপদগুলো কি, আর সত্য জানা আমাদেরকে বিজ্ঞ আর সতর্ক করে তোলে। সুতরাং বন্ধুরা, আপনি যদি মনোবিজ্ঞান, অপরাধের গভীরতা, মানুষের মনে অন্ধকার দিক এবং সত্য ঘটনাগুলি বুঝতে চান, তবে সামনের পুরো সিরিজটি মিস করবেন না। অডিয়াস চ্যানেলটি লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুতরাং আসুন আমরা এই রহস্যময়, বিপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ বইয়ের জগতে নিমজ্জিত হই। আমাদের আগের প্রবাহে চলে যাই, যাকে বলা হয় সিরিয়াল কিলার। এটি সেই অংশ যেখানে লেখক ক্রিস্টোফার বেরি আমাদের এমন একটি সত্যের সাথে পরিচয় করিয়ে দেন যা যে কারো পাঠের মধ্য দিয়ে প্রবাহিত হবে। লেখক উল্লেখ করেছেন যে প্রায়শই লোকেরা একজন সিরিয়াল কিলার এবং একজন গণহত্যাকারী এবং একজন প্রতারক হত্যাকারীকে এই রকম মনে করে, কিন্তু সত্যিটা হলো এই তিনজন সম্পূর্ণ ভিন্ন ধরনের অপরাধী। আমাদের দৈনন্দিন জীবনে আমরা একইভাবে অনেক কিছু উপলব্ধি করি। যে কোনো বড় বসের মতো আমরাও সবসময় খারাপ বোধ করি, কিন্তু বাস্তবে সব বস একরকম নয়। তাছাড়া সব খুনি একই রকম নয়। পার্থক্যটি বোঝা গুরুত্বপূর্ণ যাতে আমরা বিশ্বকে বাস্তবে দেখতে পারি। সিরিয়াল কিলার হলো এমন একজন ব্যক্তি যে 3 বা ততোধিক খুন করে, কিন্তু প্রতিটি হত্যার মধ্যে সময় লাগে কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছরও। এই ব্যবধানটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এই সময়ে সে তার পরবর্তী শিকারকে বেছে নেয় এবং পুরো গল্পটি তার মনে বুনন করে। হত্যাকারীরা হঠাৎ করে বিস্ফোরিত হয় না, তারা মনে করে যেন তাদের মনে একটি অন্ধকার খেলা চলছে। লেখকরা আমাদের মনে করিয়ে দেন যে এই সিরিয়াল কিলাররা একটি লুকানো ক্ষেপণাস্ত্রের মতো, যা দেখতে পাওয়া যায় না, কিন্তু যখন এটি আঘাত করে এটি কোনো সতর্কতা ছাড়াই আঘাত করে। তিনি ব্যাখ্যা করেন যে একজন সিরিয়াল কিলারের মন 2 ভাগে বিভক্ত, একটি সংগঠিত আর অন্যটি অসংগঠিত। একজন সংগঠিত হত্যাকারী সম্পর্কে পড়ার সময় আপনি বুঝতে পারবেন যে সে কেবল একজন হত্যাকারী নয়, একরকমভাবে একজন পরিকল্পনাকারী। সে তার শিকার বেছে নেয়, তাড়া করে, নীরবে দেখে। যেমন জঙ্গলে লুকিয়ে থাকে একজন শিকারী তার শিকারকে প্রতিটি গতিবিধির উপর নজর রাখে, সে তার নিজের একটি খুনের কীটও বহন করে, যার হাতে এমন সরঞ্জাম রয়েছে যা কাজে আসে। ঠিক যেমন আমরা দৈনন্দিন জীবনে ব্যাগে জল, কলম, চার্জার, মোবাইল রাখি, এই ধরনের লোকেরা তারা নোংরা কাজের জন্য জিনিসগুলি লুকিয়ে রাখে। একজন ব্যক্তি এটা দেখে অবাক হয়ে যায় যে কেন কেউ কারো দিকে এত মনোযোগ দিয়ে তাকাবে, কিন্তু এটাই তাদের পরিচয়। এবং তারপর এলোমেলো খুনিরা আসে। এরা এমন মানুষ যাদের মনে হঠাৎ আগুন ধরে যায়। যেমন আপনি যদি কাউকে রাস্তায় একটু হর্ন দেন, সে রেগে যায়। একইভাবে এই খুনিরা চিন্তা না করেই আক্রমণ করে। তাদের কোনো পরিকল্পনা নেই, কোনো প্রস্তুতি নেই। সে এগিয়ে এসেছিল, সে শিকার হয়েছিল। এটা আমাদের জীবনে একটা শিক্ষা দেয়। প্রায়শই আমরা অনেকে রাগ, আকস্মিক পরিবর্তন বা বিভ্রান্তিকে ভয় পাই। এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকতে শিখুন, কারণ আসল বিপদটি হলো যা হঠাৎ বিস্ফোরিত হয়। লেখক কয়েকটি উদাহরণ দিয়েছেন।
মাইকেল ব্রুস রসের মতো, যিনি নিজের হাত দিয়ে শিকারকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ এটাই তাকে খুশি করেছিল। তাকে লম্বা, সুদর্শন, কথাবার্তায় ভদ্র এবং প্রথম নজরে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বলে মনে করুন। কিন্তু লেখক ক্রিস্টোফার বেরি ডি উল্লেখ করেছেন যে আসল গল্পটি তার এই চকচকে মুখের মধ্যে লুকিয়েছিল। নিয়ন্ত্রণের অন্ধকার, বিভ্রান্তি, দৈত্য জীবন এবং বিপজ্জনক আকাঙ্ক্ষার ভরা একটি গল্প। অধ্যায় শুরুতে লেখক একটি আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন। নিওয়েল ছিলেন সেই সব মানুষদের মধ্যে একজন যারা দুটি সম্পূর্ণ ভিন্ন জগতে বাস করতেন। সামনে চেয়ারের নেপ মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, ভদ্র এবং বিনয়ী ছিলেন। তিনি পোশাক পরতে পছন্দ করতেন এবং তার গাইড শিল্ডে একটি রাজকীয় কমনীয়তা ছিল। লোকেরা তার চারপাশে নিরাপদ বোধ করছিল এবং সেই নিরাপত্তা তার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠেছিল। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে যখন তিনি তার আভ্যন্তরীণ অন্ধকার রূপে প্রবেশ করেছিলেন, তখন সেই একই ব্যক্তি হঠাৎ করে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার আচরণ শান্ত থেকে নিষ্ঠুর, দয়ালু থেকে নিষ্ঠুর এবং আকর্ষণীয় থেকে ভীতিকর হয়ে ওঠে। এই দ্বৈততা তাকে মানসিকভাবে বিপজ্জনক করে তোলে, কারণ তার শিকাররা তার দ্বৈত পরিচয় বুঝতে পারেননি। লেখক ব্যাখ্যা করেছেন যে নেভিল হিথ শৈশব থেকেই এমন পরিবেশেই বাস করতেন যেখানে শৃঙ্খলা কঠোর ছিল কিন্তু মানসিক সংযুক্তি অত্যন্ত কম ছিল। শুরু থেকেই তিনি তার প্রকৃত অনুভূতি লুকিয়ে রাখতে শুরু করেছিলেন। স্কুল, সেনাবাহিনী বা সমাজ যাই হোক না কেন, তিনি মুখে মাস্ক নিয়ে সর্বত্র হাঁটতেন। এই একই মুখোশ বিশ্বকে প্রতারিত করেছিল এবং এর আসল পরিচয় গোপন রেখেছিল। অধ্যায় বর্ণিত ঘটনাগুলি স্পষ্টভাবে দেখায় যে তিনি কোনো সাধারণ অপরাধী ছিলেন না। তিনি প্রথমে তার শিকারদের কাছে একটি নির্ভরযোগ্য, মনোমুগ্ধকর এবং মনোরম ব্যক্তিত্ব উপস্থাপন করেছিলেন। তিনি মধুরভাবে, বিনীতভাবে এবং কৌশলতার সাথে ফ্রন্টম্যানকে অনুভব করিয়ে দিতেন যে তিনি একজন ভদ্রলোক, এবং কেবলমাত্র যখন ফ্রন্টম্যান পুরোপুরি নিশ্চিত হবেন তখনই তিনি ধীরে ধীরে তার আসল রূপে নেমে আসবেন। এই মনস্তাত্ত্বিক কৌশলই ছিল তার অপরাধের ভিত্তি। লেখকরা এই অধ্যায়ে আগ্রহের একটি বিশেষ প্রকৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি নিয়ন্ত্রণ করতে পছন্দ করতেন, শুধু শরীরের উপরেই নয়, আবেগের উপরও। সে অন্যদের দুর্বলতা চিনতে পারত এবং তারপর সেই একই দুর্বলতাকে তার অস্ত্র করে তুলত। উদাহরণস্বরূপ, আমাদের দৈনন্দিন জীবনে কিছু লোক তাদের মিষ্টি কথাবার্তা, আকর্ষণ বা চতুরতা ব্যবহার করে আমাদের পরিচালনা করার জন্য। এই অধ্যায়টি আমাদের ঠিক শেখায় যে প্রতিটি মিষ্টি কথাবার্তাকে বিশ্বাস করা উচিত নয় এবং প্রতিটি হাসির পিছনে কোনো সত্য নেই। নেভিল হিটের গল্পের সবচেয়ে বিপজ্জনক অংশটি হলো যে তার চারপাশের লোকেরা সবসময় তাকে একজন নিখুঁত ভদ্রলোক হিসেবে ভেবেছিল। তিনি ব্যয়বহুল হোটেল, উচ্চ শ্রেণীর পার্টি, আড়ম্বরপূর্ণ পোশাক এবং ধীর গম্ভীর কণ্ঠস্বর ব্যবহার করে নিজের পরিচয় তৈরি করেছিলেন। সমাজও প্রায়শই বাহ্যিক দৃষ্টির দ্বারা প্রভাবিত হয় এবং আগ্রহের পুরো জীবন এই বিভ্রমের উপরেই নির্মিত হয়েছিল। লোকেরা তার আসল উদ্দেশ্য চিনতে পারেননি, কারণ তারা কখনো তার আচরণ গভীরভাবে পরীক্ষা করেননি। এই অধ্যায়ে আরও বলা হয়েছে যে যখন তার অপরাধগুলি ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছিল, তখনও অনেকে বিশ্বাস করতে পারেননি এই ধরনের শান্তি পাওয়া একজন যুবক এত ঘৃণ্য রূপ নিতে পারে। এটি মানুষের মনের সবচেয়ে বড় ভুল ধারণাটির মধ্যে একটি। আমরা প্রায়শই কুৎসিত, চেহারায় মন্দ এবং ভালো চেহারার ভালো দেখতে পাই, কিন্তু নেওয়েলের গল্প সেই বিভ্রমকে ভেঙে দেয়। লেখক আরও ব্যাখ্যা করেছেন যে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় হিত অত্যন্ত শান্ত ছিল। তার চোখে ভয়ের ছাপ নেই। তিনি নিজেকে সামলে নিয়েছিলেন এবং সুনির্দিষ্ট ও স্পষ্ট ভাষায় কথা বলতেন। তার শান্তি দেখে মনে হয়েছিল সে যা করেছে তার জন্য তার কোনো অনুশোচনা নেই, তবে তার বোঝার জন্য গর্বিত। এই আচরণ আমাদের শেখায় যে কিছু লোক এমন গভীর অন্ধকারে ডুবে যায় যে তারা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য মুছে দেয়। অধ্যায়ের একটি টার্নিং পয়েন্ট হলো যে লেখক উল্লেখ করেছেন যে হিতের মন এমন একটি চক্রের মধ্যে আটকা পড়েছিল যেখানে তার আকর্ষণ এবং হিংসা উভয়ই তার পরিচয় হয়ে উঠেছিল। তিনি সম্পর্কের ক্ষেত্রে বা আবেগের ক্ষেত্রেও স্থিতিশীল হতে পারতেন না। তিনি শুধু জানতেন কিভাবে অন্যদের প্রভাবিত করতে হয়, কিভাবে আস্থা অর্জন করতে হয় এবং তারপর সেই আস্থাকে অস্ত্র বানাতে হয়। কিন্তু এই অন্ধকার কাহিনীর মধ্যে একটি বড় শিক্ষা লুকিয়ে রয়েছে যে বিশ্বের কিছু লোক এতগুলি আলংকারিক মুখোশ পরে যে তাদের আসল রূপটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, এবং সেই কারণেই আমাদের প্রত্যেক মানুষকে তার কথার দ্বারা নয় বরং তার কাজের দ্বারা চিনতে হবে। এই অধ্যায় শেষে লেখক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে মনোমুগ্ধকর, মিষ্টি কথাবার্তা এবং শালীন চেহারার অর্থ এই নয় যে একজন ভালো ব্যক্তি। আসল পরিচয় তার আচরণ, অভিপ্রায় এবং ধারাবাহিকতার মধ্যে নিহিত। যদি কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি অদ্ভুত বলে মনে হয়, তার কথা বা ও কাজে পার্থক্য থাকে, বা আপনি তার চারপাশে অস্বস্তি বোধ করেন, তবে এটিকে উপেক্ষা করবেন না। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আত্মরক্ষা কেবল শারীরিক সতর্কতা নয়, আবেগগত বোঝাপড়াও। আমরা যত বেশি মানুষকে তাদের গভীর আচরণের দ্বারা বুঝতে শিখব, তত সহজেই আমরা আমাদের জীবনের ভুল মানুষকে এড়াতে সক্ষম হব। এই অধ্যায় আমাদের মনে করে দেয় যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু মানুষ হলেন সেই ব্যক্তিরা
যাদের চেহারা সবচেয়ে আকর্ষণীয়, ভদ্র ও আরো ভদ্র। সুতরাং আপনার চোখ খোলা রাখুন, আপনার মন সতর্ক রাখুন এবং আপনার হৃদয়ের কথা শুনবেন। কখনো কখনো এই কণ্ঠস্বর আমাদের সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা করে। আমরা এখন আমাদের পরবর্তী সমস্ত অধ্যায়ে মানুষের মনের গভীরতা, ভয়, মনস্তাত্ত্বিক স্তর এবং অন্ধকার জগৎকে বুঝতে পেরে এগিয়ে যাব এবং কর্নেল ডেভিড রাসেল উইলিয়াম শিরোনামে পরের অধ্যায়ে পৌঁছাবো, যা সহজ অর্থ হলো যে ব্যক্তি তার শৃঙ্খলা, উচ্চ অবস্থান, সম্মান এবং দায়িত্বের একটি চকচকে প্রাচীরের পিছনে লুকিয়েছিলেন এমন একটি অন্ধকার যে কেউ কল্পনাও করতে পারেনি। এই অধ্যায়ের শুরুটা আমাদের কাছে একটি বড় ধাক্কা বলে মনে হয়। ডেভিড রাসেল উইলিয়াম একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, এমন একজন মানুষ যার কাঁধে ছিল দেশের নিরাপত্তার দায়িত্ব, যার অধিকার ছিল সম্মান, ছিল আস্থা। লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিতে তিনি ছিলেন একজন আদর্শ নেতা, শৃঙ্খলায় কঠোর, আচরণে শান্ত এবং কাজে দক্ষ। কিন্তু লেখক ক্রিস্টোফার ভেরেডি উল্লেখ করেছেন যে প্রায়শই সবচেয়ে বড় বিপদগুলি লুকিয়ে থাকে যেখানে আমরা তাদের সবচেয়ে কম আশা করি। অধ্যায়টি আমাদের উইলিয়ামসের দুই মুখের কাছে নিয়ে যায়। প্রথম চেহারাটি একজন সম্মানিত অফিসারের, যিনি ইউনিফর্ম পরে হাসেন, তার অধস্তনদের অনুপ্রাণিত করেন এবং নিজেকে নিখুঁত শৃঙ্খলার মানুষ হিসেবে উপস্থাপন করেন। তার চলাফেরা, আত্মবিশ্বাস এবং জনজীবনের তার নম্রতা দেখে মানুষ মুগ্ধ হয়েছিলেন। তিনি এমন একজন ছিলেন যার সাথে যে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু এই বাহ্যিক উজ্জ্বলতার পিছনে অন্য একটি মুখ ছিল, এমন একটি মুখ যা একাকী ঘর, তালাবদ্ধ দরজা এবং লুকানো সুযোগগুলিতে বেরিয়ে এসেছিল। এই মুখটি নিয়ন্ত্রণ, আগ্রহ, দুর্বলতা ও ভঙ্গিতে পূর্ণ ছিল। আর এটাই এই অধ্যায়ের মূল বিষয়। লেখক ব্যাখ্যা করেছেন যে উইলিয়ামসের দ্বৈত জীবন ধীরে ধীরে গঠন করতে শুরু করে। কাজের ক্ষেত্রে তিনি যত বেশি শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তত বেশি নিজের মধ্যে এক অদ্ভুত ধরনের অস্থিরতা লুকিয়ে রেখেছিলেন। আমাদের জীবনে এমন ঘটনা প্রায়ই ঘটে। বাইরে থেকে আমাদের শক্তিশালী, স্থিতিশীল এবং শান্ত দেখাচ্ছে, কিন্তু ভিতরে অতিরিক্ত নিরাপত্তাহীনতা রয়েছে। একমাত্র পার্থক্য হলো যে আমরা বেশিরভাগই সেই আবেগগুলি পরিচালনা করি, কিন্তু উইলিয়ামস সেই অনুভূতির মধ্যে প্রভাবিত হতে শুরু করেন। সে ধীরে ধীরে তার ভিতরে অন্ধকার দিকটিকে জায়গা দিতে শুরু করে। প্রথমে ছোট জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে, তারপর ধীরে ধীরে তার আচরণ পরিবর্তন হতে শুরু করে। এই অধ্যায়টি আমাদের বলে যে একজন ব্যক্তির খারাপ রূপ হঠাৎ করে তৈরি হয় না, তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাওয়া হয় এবং ভুল আকাঙ্ক্ষার বোঝা দ্বারা একাকিত্ব এবং বিভ্রান্তি স্তরে পরিণত হয়। উইলিয়ামসের ভিতরেও একটি প্রক্রিয়া চলছিল। লেখক উল্লেখ করেছেন যে উইলিয়ামসের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য ছিল তার নিয়ন্ত্রণ। তিনি নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন, তার কাজে এবং মানুষের অনুভূতিতেও। তিনি নিজেকে প্রতিটি পরিস্থিতিতে মানসিকভাবে শ্রেষ্ঠ বলে মনে করতেন এবং এই চিন্তা ধীরে ধীরে তার অন্ধকার রূপকে শক্তি দিয়েছিল। তিনি নিজেকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং অস্পৃশ্য বলে মনে করতে শুরু করেন। এই অধ্যায়ে লেখক আরও বলছেন যে তার শান্ত ও নম্র ভাবমূর্তির দ্বারা লোক কত বিভ্রান্ত ছিল। কেউ কল্পনাও করতে পারেননি যে সে ভিতরে ভিতরে এত ভেঙে পড়েছে। এই সমস্ত কিছু আমাদের দৈনন্দিন জীবনের দিকে নিয়ে যায়, যেখানে আমরা প্রায়শই মানুষের তাদের বাহ্যিক আচরণ দ্বারা বিচার করি। একজন শান্ত ব্যক্তিকে ভালো বলে মনে করা হয় এবং একজন কথা বলা ব্যক্তিকে খারাপ বলে মনে করা হয়। এই অধ্যায়ের শক্তি হলো এটি আমাদের বিভ্রমকে ভেঙে দেয়। যখন তার অপরাধগুলি ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে, তখন পুরো শহর, সেনাবাহিনী এবং পুরো দেশ কেঁপে উঠেছিল। কেউ বিশ্বাস করতে পারেননি যে সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত একজন কর্মকর্তা এত দূর পর্যন্ত পড়ে যেতে পারেন। লেখক বলেছেন যে পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ শান্তি, যেন সে জানতই না যে তার উপরে পাহাড়টি ভেঙে পড়তে চলেছে। তার চোখে কোনো ভয় ছিল না, বরং অন্যরকম এক স্থিতিশীলতা ছিল। এই আচরণ স্পষ্টভাবে দেখায় যে তিনি মানসিকভাবে গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তদন্ত প্রক্রিয়া হলো অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি চুপ ছিলেন। তারপর হঠাৎ কোনো এক প্রশ্নের উত্তরে তার মুখে এক অদ্ভুত উদ্বেগ দেখা দেয় এবং তারপর তিনি নিজের যত্ন নেন। এই ওঠানামা দেখানোর জন্য যথেষ্ট ছিল যে তার মধ্যে দুটি অংশ লড়াই করছিল। একজন যিনি সবকিছু স্বাভাবিক দেখাতে চেয়েছিলেন এবং অন্যজন যিনি তার অপরাধের বোঝা লুকাতে পারেননি। অবশেষে পুলিশ যখন তার সামনে শক্ত প্রমাণ পেশ করে, তখন তার আত্মবিশ্বাসের প্রাচীর ভেঙে যেতে শুরু করে। লেখক বলেছেন যে তার মুখ ধীরে ধীরে বেঁকে যেতে শুরু করে, তার কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে পড়তে থাকে। এই উপলক্ষটি ছিল যখন একজন উচ্চপদস্থ কর্মকর্তা, একজন নিখুঁত মানুষ, তার নিজের মিথ্যা ভাবমূর্তির নিচে চাপা পড়তে শুরু করেছিলেন। অধ্যায়টির আবেগময় মোড় আসে যখন লেখক উল্লেখ করেন যে তার অপরাধ উন্মোচিত হওয়ার সাথে সাথে পুরো সমাজ হতবাক হয়ে যায়। মানুষ বুঝতে পারছিল না যে এত সম্মানিত পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির ভিতরে এত অন্ধকার কিভাবে থাকতে পারে। কিন্তু এটাই এই অধ্যায়ের শিক্ষা। ক্ষমতা, অবস্থান, আকাঙ্ক্ষা এবং সম্মান কখনোই নিশ্চিত করে না যে একজন ব্যক্তি ভিতর থেকে ভালো। কখনো কখনো সেরা মুখগুলি গভীর অন্ধকারেও লুকিয়ে রাখে।
এই অধ্যায়টি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা নিয়ে আসে। আমরা প্রায়শই এমন লোকেদের প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ি যাদের কর্তৃত্ব, মর্যাদা রয়েছে বা যারা বাইরে থেকে সুন্দর দেখায়, কিন্তু আসল অর্থ হলো মানুষের তাদের কর্মের দ্বারা, তাদের অনুভূতির দ্বারা, তাদের ছোট্ট লক্ষণগুলির দ্বারা চিনতে পারা। অধ্যায় শেষে লেখক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন যে একজন ব্যক্তির মধ্যে ভাঙন, অবদমিত আকাঙ্ক্ষা এবং ভুল অভ্যাসগুলি সময়মতো পরিচালনা না করা হলে বিপজ্জনক রূপ নিতে পারে। সুতরাং এটি কেবল আমাদের সম্পর্ক নয়, এটি অন্যদের সম্পর্কেও। নিজের ভেতরে অন্ধকারকে বুঝতে হবে, এর উন্নতি হওয়া অবশ্যই উচিত। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে একজন ব্যক্তি বাইরের দিক থেকে যতই সম্মানিত হোক না কেন, তার প্রকৃত পরিচয় তার মধ্যে লুকিয়ে রয়েছে। এবং আমরা যদি আমাদের জীবনে সচেতন, বুদ্ধিমান এবং সতর্ক থাকি, তাহলে আমরা কেবল নিজেদেরকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করতে পারবো না, বরং আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকেও পরিচালনা করতে পারবো। পরবর্তী অধ্যায়ে চলে যাই, যা আমাদের সমালোচনামূলক, মনস্তাত্ত্বিক এবং মানবিক আচরণের অনেক স্তর খুলে দেয়। তার নাম জোডিয়ান আরিয়াস, যা সহজ অর্থ হলো এমন এক ভদ্রমহিলা যার হাসি, মিষ্টি কণ্ঠস্বর এবং নরম আচরণের পিছনে রাগ, মালিকানা আবেগ এবং মিথ্যার এত গম্ভীর স্তর ছিল যে এটি শনাক্ত করা সহজ ছিল না। এই অধ্যায়ের শুরুতেই আমাদের এমন এক ব্যক্তিত্বের দিকে নিয়ে যাওয়া হয়েছে যাকে বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক, আকর্ষণীয় এবং অত্যন্ত নম্র দেখাচ্ছিল। জোডিয়ান আরিয়াস এমন একটি নাম যা পরে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু শুরুতে সে একজন সাধারণ মেয়ে হিসেবে আবির্ভূত হন। শান্ত হাসি, মিষ্টি কথোপকথন এবং অন্যের কথা শোনার মনোযোগী প্রকৃতি, এই সমস্ত কিছু যে কাউকে তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু লেখক ক্রিস্টোফার বেরেডি উল্লেখ করেছেন যে কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি যিনি হাসির পিছনে তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখেন। লেখক এই অধ্যায়ে ব্যাখ্যা করেছেন যে এই জুটির জীবন বাইরে থেকে একেবারে স্বাভাবিক ছিল। তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা ও আবেগ ছিল, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে মালিকানার অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে। এই অনুভূতি এতটাই গভীর হয়ে ওঠে যে তিনি এই সম্পর্ককে অংশীদারিত্ব নয়, বরং একটি অধিকার হিসেবে বিবেচনা করতে শুরু করেন। যেমন সামনের অংশটি, তাকে ছাড়া সে কিছুই করতে পারত না। এখানেই অনেক সম্পর্কের মধ্যে চাপ শুরু হয়। আমরা সকলেই কোনো না কোনো সময় এমন এক অভিজ্ঞতা অর্জন করেছি যেখানে কেউ আপনার স্বাধীনতা এবং আপনার সিদ্ধান্তগুলি নিজের হাতে নিতে চায়। এই দম্পতির ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। এর ফল আরও বিপজ্জনক হয়েছিল। অধ্যায়টি আরও প্রকাশ করে যে জরি শুরুতে তার সঙ্গী ট্র্যাভিসের সাথে অত্যন্ত আকর্ষণীয়, প্রেমময় এবং সহযোগী ছিল, কিন্তু সম্পর্কের গভীরতা বাড়ার সাথে সাথে তার মধ্যে লুকিয়ে থাকা অস্বস্তি বেরিয়ে আসতে শুরু করে। তিনি তার সঙ্গীর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতেন, কার সঙ্গে তার দেখা হয়, কোথায় যায়, কার সঙ্গে ফোনে কথা হয়। এই সমস্ত বিষয়গুলি তার জন্য একটি আবেগ হয়ে ওঠে, কোনো সাধারণ উদ্বেগের বিষয় নয়। লেখক উল্লেখ করেছেন যে এই সময়েই সম্পর্কের স্বাভাবিক প্রেম ধীরে ধীরে একতরফা সম্পত্তিতে পরিণত হয়। এই অধ্যায়ে আরও বলা হয়েছে যে যখন সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব আসতে শুরু করে, তখন দম্পতি তা মেনে নিতে পারে না। বিচ্ছেদের কথা শোনার সাথে সাথে তিনি আরও যোগ করার চেষ্টা করবেন, কিন্তু এই প্রচেষ্টায় তার অনুভূতি ভারসাম্যহীন হয়ে পড়ে। তিনি প্রেম, রাগ, কান্নাকাটি, উদযাপন সবসময় মধ্যে সরানো। যে কোনো মনোবিজ্ঞানীর জন্য এটি একটি দুর্দান্ত লক্ষণ যে ব্যক্তিটি মানসিকভাবে ভারসাম্য হারাচ্ছে। লেখক উল্লেখ করেছেন যে এই জুটির সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ছিল তাদের মিথ্যা বলার উপায়। তিনি এমনভাবে মিথ্যা বলতেন যে সামনে লোকটিও নিজেকে সন্দেহ করতে শুরু করে। মাঝে মাঝে বলে মনে নেই, কখনো সে তার বক্তৃতা পরিবর্তন করে এবং কখনো সে নিজেকে শিকার হিসেবে দেখায়। এই আচরণ থেকে বোঝা যায় যে তিনি নিজের মধ্যে থাকা ভয় ও রাগ বোঝার পরিবর্তে অন্যকে দোষ দিতে শিখেছিলেন। অধ্যায়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশটি হল যখন লেখকরা তার গ্রেপ্তার এবং পুলিশ জিজ্ঞাসাবাদের বর্ণনা দেন। জিজ্ঞাসাবাদের সময় দম্পতিটি এতটাই শান্ত ছিল যে মনে হয়েছিল তারা একটি সাধারণ কথোপকথনে বসে আছে এবং কোনো গুরুতর মামলায় ধরা পড়েনি। সে হেসেছিল, রসিকতা করেছিল এবং মাঝখানে অঙ্গভঙ্গি করেছিল, যেন সে জানে না যে তার কথার প্রভাব কী হবে। লেখকরা উল্লেখ করেছেন যে এই আবেগগত দূরত্বই মনোবিজ্ঞানে শীতল সংবেদন বলা হয়, অর্থাৎ একজন ব্যক্তি তার কর্মের পরিণতি সম্পর্কে চিন্তা করে না। জিজ্ঞাসাবাদের সময় তার গল্প বদলে যায়। কখনো কখনো সে নিজেকে দুর্বল বলে বর্ণনা করে, কখনো কখনো সে দাবি করে যে সে আর মনে করতে পারে না। সে কখনো বলেনি যে সে কিছুই করেনি, কিন্তু তার শরীরের প্রতিটি ছোটখাটো নড়াচড়া, তার মুখের সূক্ষ্ম পরিবর্তন এবং তার কণ্ঠস্বরের নড়াচড়া থেকে বোঝা যায় সে সত্য লুকানোর চেষ্টা করছে। লেখকরা উল্লেখ করেছেন যে এখানেই প্রবণতা তদন্তকারীরা একজন ব্যক্তির প্রকৃত অভিপ্রায় ধারণ করে। এই অধ্যায়ে একটি বিশেষ বিষয় খুব গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন কোনো ব্যক্তি ভারসাম্য বজায় রেখে প্রেম করেন না, তখন তা ভালোবাসা থেকে যায় না, বরং আবেগে পরিণত হয়। দম্পতির মধ্যেও একই ঘটনা ঘটেছিল। সম্পর্ক শেষ হতে দেখে সে পাগলের মতো ভেঙে পড়েছিল। এই ভাঙন তার যুক্তি করার ক্ষমতাকে ধ্বংস করে দেয় এবং তার আবেগ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়।
এই অধ্যায় আমাদের একটি দুর্দান্ত বার্তা দেয় যে সম্পর্ক, আবেগ এবং নিজের অন্ধকার অংশগুলি বোঝা গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের আবেগকে সঠিক পথে চালিত করতে পারি, আমাদের ভারসাম্যহীনতা শনাক্ত করতে পারি এবং সময় উপযোগী সাহায্য চাইতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে একটি দুঃখজনক মোড় থেকে বাঁচাতে পারি। এবং এই বোঝাপড়া আমাদেরকে নিরাপদ, আরও সচেতন এবং অন্যদের সাথে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। পরবর্তী অধ্যায়ে ডগলাস ড্যানিয়েল ক্লার্ক এবং ক্যারল মেরি ব্র্যান্ডি নামে আমাদের গভীর মনস্তাত্ত্বিক যাত্রার দিকে এগিয়ে যাই, যার সহজ অর্থ হলো দুজন ব্যক্তি যারা তাদের অন্ধকার সম্পর্কের সাথে মিলিত হয়েছিল এবং একে অপরের উপর তাদের নির্ভরতা তাদের একটি বিপজ্জনক পথে ঠেলে দিয়েছিল। এই অধ্যায়টি আমাদের দেখায় যে যখন দুটি দুর্বল, ভাঙা এবং বিভ্রান্ত মন একে অপরের সহায়ক হয়, তখন সেই সমর্থন কখনো কখনো শক্তি নয়, বরং ধ্বংস হয়ে যায়। অধ্যায়ের শুরুটা খুব শান্ত। লেখক ক্রিস্টোফার বেরেডি উল্লেখ করেছেন যে ডগলাস ক্লার্কের দিকে তাকিয়ে কেউ কল্পনা করতে পারেননি যে তিনি ভিতর থেকে কতটা অস্থির এবং রহস্যময় ছিলেন। বাহ্যিকভাবে তিনি আত্মবিশ্বাসে কথা বলতে এবং প্রতিটি পরিবেশে নিজেকে ধরে রাখার চেষ্টা করতে দ্রুত একজন মানুষ ছিলেন, কিন্তু ভিতরে ভিতরে তার ব্যক্তিত্ব ভেঙে পড়েছিল একটি শূন্যতা যা তিনি নিয়ন্ত্রণ এবং সাহসিকতা পূরণ করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে ক্যারল মুন্ডি এমন একজন মহিলা ছিলেন যিনি আবেগগতভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। তিনি তার জীবনে অনেক প্রত্যাখ্যান, অপমান এবং একাকিত্বের মধ্য দিয়ে গিয়েছিলেন। তিনি সবসময় সাহায্যের জন্য অপেক্ষা করতেন, যে তাকে মূল্য দেয়, সে তাকে অনুভব করায় যে তার কাউকে প্রয়োজন। এই দুর্বলতা তাকে ডগলাস ক্লার্কের প্রতি আকৃষ্ট করে। লেখক বলেছেন যে এই দুজনের সাক্ষাৎ কোনো সাধারণ সাক্ষাতের মতো ছিল না। তাদের আভ্যন্তরীণ ত্রুটিগুলি, তাদের ভয়, তাদের অন্ধ অঙ্গগুলি একে অপরের সাথে একত্রে বাড়তে শুরু করে, দুটো অর্ধেকের টুকরো মতো, কিন্তু ভালো নয়, কিন্তু ভাঙা। এখানেই অনেক সম্পর্ক ভুল মোড় নেয় যখন উভয় ব্যক্তি একে অপরের দুর্বলতাগুলি পরিচালনা করার পরিবর্তে গভীর করে তোলে। ডগলাস ক্লার্ক ধীরে ধীরে ক্যারলের উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করতে শুরু করেন। কথা বলার সঙ্গে সঙ্গে সে তার মন পরিবর্তন করতে শুরু করে। তার কথা, তার গল্প, তার তীক্ষ্ণ কথার মাধ্যমে তিনি ক্যারলকে বোঝাতে শুরু করেছিলেন যে তিনিই একমাত্র তার সমর্থন ব্যক্তি, এটাই তার উপায়। ক্যারলও তার একাকিত্ব এবং আত্মবিশ্বাসের অভাবের কারণে তার কথাবার্তায় পুরোপুরি মগ্ন হয়ে পড়েছিলেন। লেখক ব্যাখ্যা করেছেন যে এই সম্পর্কটি প্রেম বা বোঝাপড়া ছিল না, এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক বন্ধন, যার মধ্যে একজন ব্যক্তি আধিপত্য বিস্তার করেছিল এবং অন্যজন তার সাথে আবেগগতভাবে সংযুক্ত ছিল। এমন সম্পর্ক আমরা আজও অনেক জায়গায় দেখতে পাই, যেখানে সামনের লোকটি আপনার দুর্বলতার সুযোগ নেয়। এটা আপনাকে বিশ্বাস করতে সাহায্য করে যে তিনি ছাড়া আপনার আর কেউ নেই, এবং সেখান থেকেই মানসিক নিয়ন্ত্রণ শুরু হয়। এই অধ্যায়টি আরও দেখায় যে ডগলাস ক্লার্কের ব্যক্তিত্ব কতটা প্রতারণামূলক ছিল। তিনি আত্মবিশ্বাসকে আকর্ষণ হিসেবে তুলে ধরতেন। তার কথা বলার ধরন, তার দাবি এবং অন্যদের প্রভাবিত করার ক্ষমতা তাকে আকৃষ্ট করেছিল, কিন্তু বাস্তবে তিনি খুব অস্থির এবং ভারসাম্যহীন ছিলেন। এই একই পরিস্থিতি যখন মানুষ বাইরের আলোতে ভিতরে অন্ধকার ফাটলগুলি লুকিয়ে রেখেছিল। সুতরাং বন্ধুরা, এই দীর্ঘ এবং গভীর যাত্রার পর যখন আমরা এই সমস্ত অধ্যায়গুলি অতিক্রম করছি, তখন একটি স্পষ্ট বিষয়, মানুষের মন কতটা জটিল এবং আমাদের চারপাশের মানুষকে বোঝা, আমাদের সম্পর্কে ভারসাম্য বজায় রাখা এবং আমাদের আবেগগত সঠিক পথে চালিত করতে শেখা কতটা গুরুত্বপূর্ণ। এই গল্পগুলিতে অন্ধকার, ভয় এবং মর্মান্তিক বিষয় রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটি বড় শিক্ষা লুকিয়ে রয়েছে যে আমাদের আভ্যন্তরীণ অনুভূতিগুলি পরিচালনা করা উচিত। একজনের উচিত তাদের দুর্বলতা চিহ্নিত করা এবং তাদের জীবনে ভুল মানুষকে স্থান না দেওয়া। আপনি যদি কখনো একাকিত্ব, চাপ বা আবেগগতভাবে চাপ অনুভব করেন, মনে রাখবেন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। আপনার মনের শান্তি ও আপনার আত্মসম্মান এবং আপনার নিরাপত্তা হলো সবচেয়ে মূল্যবান জিনিস। আর একটা কথা মনে রাখবেন, আপনি একজন অত্যন্ত মূল্যবান ব্যক্তি। আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ, আপনার জীবন গুরুত্বপূর্ণ, এবং যতক্ষণ আপনি নিজে এর সামনে দাঁড়াতে পারেন, ততক্ষণ কোনো অন্ধকার আপনার আলো কেড়ে নিতে পারে না। আপনি যদি এই অডিও বুকটি পছন্দ করেন, যদি আপনি এটি থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরও গভীর, অন্তর্দৃষ্টিপূর্ণ এবং আকর্ষণীয় সারসংক্ষেপ আপনার কাছে পৌঁছতে থাকে। এবং কমেন্টে লিখতে ভুলবেন না আজকে সারসংক্ষেপ থেকে আপনি সবথেকে বড় শিক্ষা কী পেয়েছেন। তো আজকে পর্যন্ত এখানেই। পরবর্তী কোন একটি সামারি নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।